প্রিয় ভাই ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা বন্ধন শক্তির মানের হিসেব নিকেশ করে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করে এসেছিলাম এবং আমরা দেখে এসেছিলাম যে ডেল এইচ কিভাবে নতুন একটা সূত্র দিয়ে বের করা যায়। অর্থাৎ বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙতে প্রদত্ত যেই মোট শক্তিটা, সেটা থেকে আমরা যদি উৎপাদগুলোর বন্ধন তৈরি হতে নির্গত মোট শক্তিটাকে বিয়োগ করি তাহলে আমরা ডেল এইচ পেয়ে যাই। এবং এই সংক্রান্ত দুইটা ম্যাথ আমি দেখিয়ে এসেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা মূলত রাসায়নিক শক্তির ব্যবহার নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিভাবে রাসায়নিক শক্তিকে অন্য প্রকারের শক্তিতে রূপান্তর করা যায়। তাহলে চলো দেরি না করে আমরা আজকের ক্লাসটা শুরু করে ফেলি। আমরা রাসায়নিক শক্তিকে বিভিন্ন শক্তিতে রূপান্তর করে বিভিন্নভাবে কিন্তু ব্যবহার করতে পারি, এবং রাসায়নিক শক্তিকে অন্য প্রকারের শক্তিতে রূপান্তরের কথাটা যখন আসে, সেখানে বলা যেতে পারে যে রাসায়নিক শক্তিটাকে আমরা তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ কিংবা শব্দ বা যান্ত্রিক শক্তি ইত্যাদি শক্তিতেও রূপান্তর করতে পারি। তো আমরা চলো কিছু উদাহরণ দেখে নিই। প্রথমেই দেখানো হচ্ছে জ্বালানি পোড়ানো। কয়লা, প্রাকৃতিক গ্যাস, কাঠ ইত্যাদি জ্বালানি পোড়ালে আমরা তাপ ও আলোক শক্তি পাই, তাই তো? এখন আমরা জ্বালানি হিসেবে আমাদের বহুল প্রচলিত যে জ্বালানিগুলো, তাদের মধ্যে কয়লা অন্যতম প্রধান। এছাড়াও প্রাকৃতিক গ্যাস রয়েছে এবং কাঠ রয়েছে। বিভিন্ন বাসাবাড়িতে যে খড়ি ব্যবহার করা হয় সেটা কিন্তু মূলত কাঠ। এখন এই শক্তি মূলত এই পদার্থগুলোর মধ্যে কিন্তু বিদ্যমান রাসায়নিক শক্তি থেকে পাওয়া যাচ্ছে। অর্থাৎ কয়লা কিংবা প্রাকৃতিক গ্যাস কিংবা কাঠ ইত্যাদি পোড়ালে আমরা যে তাপ শক্তিটা এবং আলোক শক্তিটা পাচ্ছি, এই শক্তিটা মূলত কই থেকে আসছে? এই শক্তিটা মূলত আসছে পদার্থগুলোর, অর্থাৎ এই কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং কাঠের মধ্যে বিদ্যমান যে রাসায়নিক শক্তিটা সেটা থেকে পাচ্ছি। কারণ আমরা ইতিমধ্যে জেনে এসেছি যে কোনো একটা জিনিসকে বা কোনো একটা পদার্থকে পোড়ানো হলে কিংবা তার দহন ঘটানো হলে মূলত কি ঘটে? সেখানে ওই পদার্থটাকে বাইরের অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করানো হয়, মানে অক্সিজেনের সাহায্যে পোড়ানো হয় সেটাকে। এবং তোমরা এটাও জেনে এসেছো যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানটা হচ্ছে মিথেন। এবং এই মিথেনের যখন দহন ঘটে, অর্থাৎ মিথেনকে যখন অক্সিজেনের সাথে আমরা বিক্রিয়া করাই, তখন কি কি উৎপন্ন হয় তোমাদের কি মনে আছে? চলো আমরা একটু সংক্ষেপে দেখে নেই। আমি দেখে এসেছিলাম যে মিথেনকে আমরা যখন বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই, সেক্ষেত্রে এখানে কে কে উৎপন্ন হয়? এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এখানে পানি উৎপন্ন হয়। এর পাশাপাশি কিন্তু এখানে তাপ এবং আলো সৃষ্টি হয়। অর্থাৎ এই তাপ হচ্ছে একটা কি শক্তি, আবার এই আলো হচ্ছে কি আরেকটা শক্তি। তার মানে তুমি বুঝতেই পারছো যে যখন এই জ্বালানি পোড়ানো হচ্ছে, তার মানে এখানে মিথেনকে উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে, যখন এই মিথেনটাকে পোড়ানো হচ্ছে তখন আমরা কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প বা পানি পাওয়ার পাশাপাশি আরো পাচ্ছি তাপ শক্তি এবং আলোক শক্তি। এজন্যই ভাইয়া প্রথমেই বলে এসেছি যে আমরা যখন জ্বালানিকে, অর্থাৎ কয়লা, প্রাকৃতিক গ্যাস কিংবা কাঠকে পোড়াই, সেক্ষেত্রে আমরা তাপ শক্তি এবং আলোক শক্তি পেয়ে থাকি। তাহলে এখানে আমরা একটা জ্বালানির উদাহরণ দেখতে পাচ্ছি ছবি সহ। এরপরে আমরা চলে যাব পরবর্তী আরেকটা উদাহরণে, যেটা হচ্ছে তোমাদের খুব প্রিয়, তা হচ্ছে আতশবাজি। তোমরা যে কোনো অনুষ্ঠানে, সেটা বিয়ের প্রোগ্রাম হতে পারে, সেটা জন্মদিন কিংবা ঈদ কিংবা পুজো সহ বিভিন্ন বড়দিনের উৎসবেও আমরা এই বড় বড় অনুষ্ঠানগুলোতে কি দেখতে পাই? যে আকাশে আতশবাজি দেখানো হচ্ছে। এখন এই আতশবাজি যে আমরা দেখি, এই আতশবাজি থেকে আমরা মূলত আলোক শক্তি, শব্দ শক্তি ও যান্ত্রিক শক্তি বা গতি শক্তি পাওয়া যায়। এখন যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্থিতি শক্তি আর একটা গতি শক্তি। তো এখান থেকে আমরা গতি শক্তিটা পেয়ে থাকি। এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে পরে। তাহলে আতশবাজির মধ্যে যে রাসায়নিক পদার্থগুলো থাকে তাদের মধ্যে কি ঘটে? তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, এবং এই রাসায়নিক বিক্রিয়ার ফলেই আমরা কি পাই? সেই রাসায়নিক শক্তিগুলো থেকে আলোক শক্তি, শব্দ শক্তি কিংবা যান্ত্রিক শক্তি দেখতে পাওয়া যায়। তাহলে দেখো এখানে একটা জিআইএফ দেখানো হচ্ছে, যেখানে আমরা কি আলোক শক্তি দেখতে পাচ্ছি। অর্থাৎ আতশবাজি আকাশে যখন যে আতশবাজিটা দেখতে পাই, সেখানে কি উজ্জ্বল আলোর সৃষ্টি হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে সেগুলো কালারফুল আলো আমরা দেখতে পাই। এছাড়াও আমরা শব্দ পাই, খুব জোরে একটা শব্দ হয়। এখান থেকে গতি শক্তি, অর্থাৎ এই যে জ্বালানির কণাগুলো তারা কি গতিশক্তি সৃষ্টি করছে, এখানে গতিশক্তিতে ধাবিত হচ্ছে।
এরপরে চলে আসছে ড্রাই সেল। তোমরা ড্রাই সেল সম্পর্কে অনেকেই জানো বা অনেকে দেখে এসেছো, কিন্তু জানো যে সেটা হচ্ছে ড্রাই সেল বা শুষ্ক কোষ। আমরা আমাদের টেলিভিশনের রিমোটে যে পেন্সিল ব্যাটারিগুলো ব্যবহার করি কিংবা টর্চ লাইটে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয়, সেগুলোই হচ্ছে আসলে ড্রাই সেল বা শুষ্ক কোষ। এই ব্যাটারি কিংবা ড্রাই সেল কিংবা শুষ্ক কোষ সম্পর্কে তোমরা এই চ্যাপ্টারে পরবর্তীতে আরো ডিটেইলড জানতে পারবে। তাহলে আমরা এখানে মূলত দেখতে চাচ্ছি যে রাসায়নিক শক্তিকে অন্য প্রকারের শক্তিতে যখন রূপান্তর করছি, তখন মূলত এই যে ড্রাই সেল কিংবা ব্যাটারির মধ্যে যে রাসায়নিক পদার্থগুলো থাকছে তাদের মধ্যেও কি রাসায়নিক বিক্রিয়া ঘটে, এবং এই রাসায়নিক বিক্রিয়ার ফলেই কিন্তু ব্যাটারি কিংবা ড্রাই সেলের রাসায়নিক শক্তিটা রূপান্তরিত হয় কিসে পরিণত হয়? বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। এরপরে আমরা দেখব ড্যানিয়েল সেল। ড্যানিয়েল সেল মূলত কোথায় কোথায় ব্যবহার করা হয়, কিংবা এই ব্যাটারিটাকে আমরা কোথায় দেখি? তোমরা বাসে কিংবা ট্রাকে যে ব্যাটারিটা দেখো সেটাই মূলত ড্যানিয়েল সেল। এখানে ড্যানিয়েল সেলের উদাহরণ হিসেবে আমরা একটা উদাহরণ বলতে পারি, সেটা হচ্ছে জিঙ্ক সালফেট লবণ। সেই জিঙ্ক সালফেট লবণ দ্রবণের মধ্যে আমরা জিঙ্ক ধাতুর দণ্ডটাকে প্রবেশ করাই এবং কপার সালফেট লবণের দ্রবণের মধ্যে কপার ধাতুর দণ্ডটাকে ব্যবহার করি, করে সেখানে ড্যানিয়েল সেলটাকে তৈরি করা হয়, যেখানে এই বিক্রিয়াটা ঘটে। এবং এই ড্যানিয়েল সেল নিয়েও আমরা এই চ্যাপ্টারেই বিস্তারিত আলোচনা করব। এখানে মূলত কি ঘটনা ঘটছে? রাসায়নিক শক্তিকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করছি। এবং কিভাবে এই ঘটনাটা ঘটে? এখানে ইলেকট্রনের পরিবহন ঘটে, এজন্যই আমরা বিদ্যুৎ শক্তিটা পাই। এবং তুমি যখন এই বিক্রিয়াটা দেখবে কিংবা যখন এটা নিয়ে ভাইয়া বিস্তারিত আলোচনা করবো, তখন আমরা দেখতে পাবো যে কিভাবে জিঙ্কের ছেড়ে দেওয়া ইলেকট্রন কপার দণ্ডে যাচ্ছে এবং কিভাবে কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে সেখানে কি ওই ইলেকট্রোডটাতে, ওই তড়িৎদ্বার কিংবা দণ্ডটাতে লেগে যাচ্ছে। তাহলে এখানে দেখানো হচ্ছে জিঙ্ক এবং কপার সালফেটের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট এবং কপার সৃষ্টি হচ্ছে। এখানে আমরা ড্যানিয়েল সেল দেখতে পাচ্ছি। এখানে একটা উদাহরণ দেখানো হচ্ছে। এখানে মূলত দেখানো হচ্ছে অন্য আরেকটা বিক্রিয়া দিয়েই। খেয়াল করে দেখো, এখানে এই যে জিঙ্ক দণ্ড এবং কপার কন্টেইনারের মাধ্যমে দেখানো হচ্ছে। তো এটা হচ্ছে একটা কমপ্লিকেটেড চিত্র, এটাকে আমরা একটু সহজেই দেখতে পাবো পরবর্তী ক্লাসগুলোতে, অর্থাৎ ভেঙে ভেঙে বুঝিয়ে দিব ভাইয়া যে কিভাবে আমরা ড্যানিয়েল সেলটা থেকে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারছি। রাসায়নিক শক্তি এবং রাসায়নিক শক্তি থেকে পাওয়া বিভিন্ন শক্তির ব্যবহার নিয়ে এবার আমরা আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই জানো যে পদার্থের অণু আর পরমাণু যেগুলো রয়েছে তাদের মধ্যে রাসায়নিক শক্তি সঞ্চয় করা অবস্থায় থাকে, অর্থাৎ সঞ্চিত থাকে। একটা পদার্থ যখন আরেকটা পদার্থের সাথে বিক্রিয়া করে তখনই কিন্তু মূলত আমরা এই রাসায়নিক বিক্রিয়াটার মাধ্যমে রাসায়নিক শক্তিটাকে পাই, এবং পরবর্তীতে এই শক্তিটাকে আমরা বিভিন্ন শক্তিতে রূপান্তর করে আমাদের বিভিন্ন কাজে লাগাই। এবং পৃথিবীর সকল প্রকার যে শক্তি তাদের মধ্যে রাসায়নিক শক্তি কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত। যেমনটা তোমরা এখন দেখতে পাবে যে আমরা জ্বালানি হিসেবে কাঠ কিংবা প্রাকৃতিক গ্যাস কিংবা কয়লাকে ব্যবহার করছি। এখন এই কাঠ বা প্রাকৃতিক গ্যাস পোড়ালে এদের ভিতরে রাসায়নিক শক্তিটা কিসে পরিণত হয়? তাপ শক্তি, যেটা দিয়ে আমরা রান্না করি। কাঠ পোড়ালে যে তাপটাকে পাচ্ছি সেই তাপটাকে ব্যবহার করে ইটের ভাটায় ইট তৈরি করা হচ্ছে কিংবা মাটির বিভিন্ন পাত্র তৈরি করা হচ্ছে। এছাড়াও লোহা, ইস্পাত কিংবা সিরামিক কিংবা কাঁচ প্রভৃতি যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, যে কারখানাগুলো রয়েছে, সেখানেও কি প্রচুর তাপের প্রয়োজন হচ্ছে, তাই তো? তো সেখানেও আমরা কি তাপ সৃষ্টি করি। কিভাবে? এখানে কয়লা, পেট্রোলিয়াম কিংবা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি যে খনিজ জ্বালানিগুলো রয়েছে এগুলো আমরা সেই ইন্ডাস্ট্রির তাপ ইঞ্জিনগুলোতে ব্যবহার করে থাকি। এবং শুধুমাত্র তাই নয়, আমরা এখান থেকে অর্থাৎ এই যে জ্বালানিগুলোর ইঞ্জিনের দহন চেম্বারে পোড়ানোর ফলে যে তাপ শক্তিটা উৎপন্ন হয় তাকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে মোটর গাড়ি, অর্থাৎ আমাদের যেই মোটরসাইকেল রয়েছে কিংবা আমাদের যে গাড়ি আমরা যেগুলো ব্যবহার করি রাস্তাঘাটে দেখতে পাই, প্রাইভেট কার কিংবা অন্যান্য বড় বড় গাড়িগুলো, কিংবা তুমি বলতে পারো রেলগাড়ি, জাহাজ, বিমান ইত্যাদির কথা, ইত্যাদি আমরা চালাই এভাবেই। তাহলে এটাই বলছিলাম যে এই জ্বালানি ইঞ্জিনের দহন চেম্বারে পুড়িয়ে যে তাপশক্তিটাকে আমরা পাচ্ছি তাকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে আমরা মোটর গাড়ি, জাহাজ, বিমান, রেলগাড়ি ইত্যাদি চালাচ্ছি। রাসায়নিক শক্তির কথা বলতে গেলে আমাদের সবচেয়ে প্রথমে যে জিনিসটা সামনে আসে সেটা হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। তোমরা জানো যে উদ্ভিদের সবুজ অংশটাতে ক্লোরোফিল থাকে এবং এই ক্লোরোফিলের সাহায্যে এবং সূর্যের আলোটাকে ব্যবহার করে
কি ঘটে, গাছ তার মাটি থেকে মূলের মাধ্যমে পানি শোষণ করে এবং বাতাস থেকে কার্বন ডাই অক্সাইডটাকে শোষণ করে। সেক্ষেত্রে এই পানি এবং বাতাস থেকে পাওয়া আমাদের যেই কার্বন ডাই অক্সাইডটা তাদের বিক্রিয়া ঘটে এবং এই বিক্রিয়ার ফলে আমরা কি সৃষ্টি করি, বিক্রিয়ার ফলে এখানে গ্লুকোজ সৃষ্টি হয়। মূলত আমরা সৃষ্টি করি না, আসলে গাছ নিজেই সৃষ্টি করছে গ্লুকোজ। এই গ্লুকোজ হচ্ছে একটা কার্বোহাইড্রেট বা শর্করা এবং পাশাপাশি এখানে অক্সিজেনও উৎপন্ন হয়, যে অক্সিজেনটা গাছ থেকে বা উদ্ভিদ থেকে বের হয়ে যায় এবং এই পুরো বিক্রিয়াটাকে আমরা কিন্তু বলি সালোক সংশ্লেষণ। আর এই সালোক সংশ্লেষণ ঘটাতে গাছ যে সূর্যের আলোটা ব্যবহার করে তার রাসায়নিক শক্তি হিসেবে মূলত আমাদের শর্করা বা গ্লুকোজ ওই কার্বোহাইড্রেটটার মধ্যে থেকে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখো, যে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং মূলের মাধ্যমে পানি এবং সূর্যালোকের উপস্থিতিতে এটা কি ঘটছে, উদ্ভিদের সবুজ অংশে যে ক্লোরোফিলটা থাকে সেখানে আমাদের এই বিক্রিয়াটা ঘটছে এবং সৃষ্টি হচ্ছে কি এখানে কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ, অর্থাৎ গ্লুকোজের সংকেতটা আমরা দেখতে পাবো একটু পরেই। এই গ্লুকোজ এবং সেখান থেকে আরো কে সৃষ্টি হচ্ছে, এখানে আরো সৃষ্টি হচ্ছে অক্সিজেন, তাই তো। আর পাশাপাশি কিছু পানি সেখানে উৎপন্ন হয়। অর্থাৎ আমি যদি বিক্রিয়াটা একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করি, এখানে কার্বন ডাই অক্সাইড এবং পানির বিক্রিয়া ঘটে, বিক্রিয়াটা একটু বড়। এবং এখানে সৃষ্টি করে কাকে, এখানে সৃষ্টি করে গ্লুকোজকে, C6H12O6 এবং এখানে আরো উৎপন্ন হয় অক্সিজেন এবং পানি। আমরা বিক্রিয়াটাকে একটু সমতা করে নেই। এখানে যেহেতু পানিও সৃষ্টি হচ্ছে, তাহলে দেখো এখানে কার কার উপস্থিতি প্রয়োজন, এখানে সূর্যালোক প্রয়োজন এবং তার পাশাপাশি এখানে প্রয়োজন কে, ক্লোরোফিল। কারণ ক্লোরোফিলেই আমাদের এই বিক্রিয়াটা ঘটছে। এই হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা, যেখানে বাতাসের কার্বন ডাই অক্সাইড এবং উদ্ভিদ তার মূলের মাধ্যমে পানি শোষণ করে সেখান থেকে বিক্রিয়াটা ঘটিয়ে এখানে গ্লুকোজ উৎপন্ন করছে এবং গ্লুকোজের পাশাপাশি অক্সিজেন এবং পানি সৃষ্টি করছে। এবং এখানে যেই সূর্যালোক ব্যবহার করে যে রাসায়নিক শক্তিটা তৈরি করছি আমরা, এখানে এই রাসায়নিক শক্তি হিসেবে এই যে আমাদের মেইনলি যে শক্তিটা আসছে সেটা কোথায় সঞ্চিত থাকছে, এই কার্বোহাইড্রেট কিংবা শর্করার মাধ্যমে। এছাড়া আমরা আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি, আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছি যে উদ্ভিদ এবং প্রাণী দেহে শর্করা, প্রোটিন ও চর্বি জাতীয় খাদ্য থেকে রাসায়নিক শক্তিটা পাই এবং এই শক্তি তাপশক্তি বা অন্যান্য প্রকার শক্তিতে রূপান্তর হয়। তাহলে এই যে উদ্ভিদ কিংবা প্রাণী দেহে আমাদের যে সকল খাদ্য রয়েছে, অর্থাৎ যে খাদ্যগুলো আমরা খাই তাদের মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় খাবার রয়েছে, এগুলোতে রাসায়নিক শক্তিটা কি মজুদ অবস্থায় থাকে, সঞ্চিত অবস্থায় থাকে। আবার মানুষ এবং অন্যান্য প্রাণী এগুলো কি খাদ্য হিসেবে গ্রহণ করে, তাই তো। অর্থাৎ উদ্ভিদ থেকে আমরা কি পেতে পারি, সেখানে প্রোটিন, ফ্যাট কিংবা কার্বোহাইড্রেট পেতে পারি। আবার প্রাণী দেহের বিভিন্ন, যেমন গরুর দুধ কিংবা গরুর মাংস, সেক্ষেত্রে কিংবা আমরা অনেকে খাসির মাংস খাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা প্রোটিনটা পাই। আবার ডিমের মাধ্যমে, মুরগির ডিম কিংবা হাঁসের ডিমের মাধ্যমে আমরা যে প্রোটিনটা পাচ্ছি, অ্যালবিউমিন এবং গ্লোবিউলিন, এগুলোতে কি রাসায়নিক শক্তিটা থাকে। তো মানুষ এবং অন্যান্য প্রাণী যখন এগুলো খাদ্য হিসেবে গ্রহণ করছে তখন কি ঘটে, সেখানে এই শক্তিগুলো সঞ্চিত হচ্ছে এবং এই রাসায়নিক শক্তিটা পরবর্তীতে আমরা কি বিভিন্ন প্রকার শক্তিতে রূপান্তর করি। তোমরা কি জানো উদ্ভিদ এবং প্রাণী দেহকে রাসায়নিক যন্ত্র বলা যেতে পারে? কেন? কারণ তারা এই খাবারগুলো থেকে পরবর্তীতে যে শক্তিটা সৃষ্টি হচ্ছে, তাপ শক্তি বা অন্য প্রকার শক্তি বা যেই শক্তি ব্যবহার করে আমরা চলাফেরা করছি, কাজকর্ম করছি, এই শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে আমাদের খাদ্য থেকে আসা রাসায়নিক শক্তিটা। এবং উদ্ভিদ এবং প্রাণীরা বিভিন্ন জৈবিক যে কার্যাবলী রয়েছে কিংবা কার্যকলাপ রয়েছে সেগুলো সম্পন্ন করছে। তার মানে বুঝতেই পারছো যে তোমাদের এই রাসায়নিক শক্তি ছাড়া প্রাণের অস্তিত্বটাই প্রায় অসম্ভব। তাহলে আমাদের এই রাসায়নিক শক্তিটা কি করা লাগবে? যথাযথভাবে ব্যবহার করা লাগবে।
এবং যথাযথ ব্যবহার করতে গেলে আমাদেরকে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে, যাতে আমাদের পরিবেশের জন্য এটা কল্যাণকর হয় এবং আমাদের যে জীবাশ্ম জ্বালানিগুলো সেগুলোর ব্যবহারের উপরেও চাপ কমে। তো জীবাশ্ম জ্বালানি কাকে বলা হচ্ছে? প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম, এগুলোকে আমরা জীবাশ্ম জ্বালানি বলি। এসব জ্বালানির মধ্যে মূলত রাসায়নিক শক্তিটা জমা থাকে। তো এই রাসায়নিক শক্তিটাকে, এই জ্বালানিগুলোকে যখন পুড়ি আমরা, একদিকে তাপ শক্তি পাই, অন্যদিকে এই জীবাশ্ম জ্বালানিগুলো পোড়ালে পরিবেশেরও ক্ষতি হয়। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে পরিবেশের ক্ষতি যাতে না হয় সেভাবে আমরা এই জীবাশ্ম জ্বালানিগুলোকে ব্যবহার করব। কারণ খেয়াল করে দেখবে যে আমরা বিভিন্ন ধরনের জ্বালানি পুড়িয়ে, যেমন এই জ্বালানিগুলোকে যখন অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হয়, তাদের রাসায়নিক শক্তিগুলো তাপ শক্তিতে পরিণত হচ্ছে। এই তাপ শক্তি ব্যবহার করে আমরা গাড়ি চালাচ্ছি, আমরা বিদ্যুৎ উৎপাদন করছি, কিংবা আমরা রান্না বান্না করছি। কিন্তু এর পাশাপাশিও আমরা পরিবেশের ক্ষতি করছি এই জীবাশ্ম জ্বালানিগুলো পুড়িয়ে। কারণ এই জীবাশ্ম জ্বালানিগুলো পোড়ালে কার্বন ডাই অক্সাইড গ্যাসের সৃষ্টি হয়, এবং প্রতি বছরে এই কার্বন ডাই অক্সাইড সৃষ্টির পরিমাণটা কিরকম তোমরা খেয়াল করে দেখো, যে প্রায় 21.3 বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে প্রতি বছর। এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস কি একটা গ্রিন হাউস গ্যাস, তার মানে সে তাপকে ধরে রাখে, এবং যার ফলে অর্থাৎ এই গ্রিন হাউস গ্যাসটা যখন তাপ ধরে রাখছে, তখন কি ধীরে ধীরে পৃথিবীর বায়ুমণ্ডল, পৃথিবী ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠছে, গরম বেড়ে যাচ্ছে, মেরুর বরফগুলো গলে যাওয়া শুরু করছে, আমাদের সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতাটা সেটা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কি করে? বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে সেখানে কার্বনিক অ্যাসিড তৈরি করে, H2CO3। এই কার্বনিক অ্যাসিড যখন বৃষ্টির পানির সাথে মাটিতে পড়ছে, তখন কি আমরা সেটাকে বলছি অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি আরো কিছু প্রাকৃতিক এবং মানবসৃষ্ট কারণেও হতে পারে, যেমন আমরা জানি যে সালফার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যাসিড বৃষ্টির সৃষ্টিতে, কিংবা নাইট্রোজেন, কারণ নাইট্রোজেন থেকে সৃষ্টি হওয়া যে আমাদের নাইট্রিক অ্যাসিড রয়েছে, নাইট্রাস অ্যাসিড রয়েছে, কিংবা সালফার থেকে সৃষ্টি হওয়া যে সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, এগুলো অ্যাসিড বৃষ্টি সৃষ্টির জন্য মূলত দায়ী। এছাড়াও কার্বনিক অ্যাসিডের কিছু কিছু ভূমিকা রয়েছে। তো এই অ্যাসিড বৃষ্টিটা আমাদের পরিবেশের অনেক ক্ষতি করে থাকে, এবং এই জীবাশ্ম জ্বালানিগুলো ব্যবহারের ফলে আমাদের খেয়াল করে দেখো কি ঘটনা ঘটছে। ধীরে ধীরে এই যে পরিবেশ ধীরে ধীরে হুমকির সম্মুখীন হচ্ছে, এবং পাশাপাশি পৃথিবীতে যে সকল জীব রয়েছে, যে সকল প্রাণীকুল রয়েছে, তাদের অস্তিত্ব কিন্তু হুমকির মুখে পড়বে। তাহলে এটা দূর করতে গেলে বা এটা রোধ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদের জীবাশ্ম জ্বালানির ব্যবহারটাকে লিমিটেড করতে হবে। আমরা পরিমিতভাবে যদি এটাকে ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের দূষণের পরিমাণ, আমাদের ক্ষতির পরিমাণটা কিন্তু কম হবে, এবং কখনোই আমাদের প্রয়োজনের অতিরিক্ত এক্সট্রা যে জীবাশ্ম জ্বালানি সেটা ব্যবহার করা উচিত হবে না। কারণ এই জীবাশ্ম জ্বালানিগুলো যখন আমরা এক্সট্রা ব্যবহার করব, অতিরিক্ত ব্যবহার করব, অর্থাৎ আমাদের প্রয়োজন নেই তাও আমরা ব্যবহার করেই যাচ্ছি, তখন কি ঘটবে? এই জীবাশ্ম জ্বালানিগুলো শেষ হয়ে যাবে, এবং জীবাশ্ম জ্বালানির পরিমিত ব্যবহার নিশ্চিত করতে যদি আমরা না পারি, সেক্ষেত্রে আমাদের কি ঘটবে? জীবাশ্ম জ্বালানি ব্যবহারের উপর চাপটা বেড়ে যাবে, এবং পরিবেশের জন্য এটা কি ক্ষতিকর প্রভাব নিয়ে আসবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? জীবাশ্ম জ্বালানির পরিমিত ব্যবহার করতে হবে। এতে করে আমাদের জীবাশ্ম জ্বালানি যে ব্যবহার, তার উপর একটা চাপ কমবে, এবং আমাদের পরিবেশের জন্য এটা কিন্তু কল্যাণকর হবে। তাহলে এই ছিল আজকের ভিডিও ক্লাস, যেখানে আমরা মূলত রাসায়নিক শক্তির রূপান্তর এবং রাসায়নিক শক্তির যথাযথ ব্যবহার নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, এবং এরপরে ধীরে ধীরে আমরা এই চ্যাপ্টারের অন্যান্য টপিকগুলো কভার করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।